কি? সোডিয়াম কার্বনেট। ফেরিক ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। প্রশ্ন হলো যে এটা অ্যাসিড না ক্ষার, এটা অ্যাসিড না ক্ষার না লবণ, অ্যাসিড না ক্ষার না লবণ, অ্যাসিড না ক্ষার না লবণ। তো এই যে অ্যাসিড না ক্ষার লবণ, এই তিন ধরনের যৌগ নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এদেরকে পানিতে দেওয়া মানে রেখে দেওয়া আছে কি এদের জলীয় দ্রবণ কোন প্রকৃতির। তো তোমরা যদি এই ধরনের প্রশ্ন দেখতে চাও বা উত্তর নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের শেষ পর্যন্ত থাকলে আমরা পুরোপুরি ভালোভাবে ব্যাখ্যাটা ক্লিয়ার করব। আর এই একটা ব্যাখ্যার মাধ্যমে তোমরা সকল এই অধ্যায়ের সকল এই টাইপের প্রশ্নগুলো সম্পর্কে অবগত হব। তো ঠিক আছে, তোমরা এখন ভালোভাবে নজর দাও যে আমরা এটার ব্যাখ্যা কিভাবে দিতে পারি। তো আসো, প্রথম কথা, সোডিয়াম কার্বনেট এটা উৎসব। সোডিয়াম কার্বনেট আমাদের কি হবে? ক্ষার, অ্যাসিড না লবণ? অদ্রিজা দেখো, সোডিয়াম কি? ধাতু। কার্বনেট কি? যৌগমূলক। কার্বনেট হলো, মাথায় নিয়ে নাও, ধাতুর সাথে যদি কার্বনেট থাকে তাহলে তারা হয় লবণ। ধাতুর সাথে থাকলে তারা লবণ। এটা কি আছে? আয়রনের সাথে ক্লোরিন। তোমরা কি জানো? আয়রনের সাথে ক্লোরিন থাকলে কি হয়? ধাতব হ্যালাইড, তারাও লবণ। তারাও ধাতব কার্বনেট লবণ ছিল, ধাতব ক্লোরাইড তারাও লবণ। এটা কি? ধাতব ক্লোরাইড, তারাও লবণ। কিন্তু আমরা এই লবণ খাই, এটাকে বলা হয় খাদ্য লবণ। এটার নাম কি? সোডিয়াম সালফেট, ধাতব সালফেট, তারাও লবণ। আমরা এতদিন খালি লবণ বলতে কি এই সোডিয়াম ক্লোরাইডে বুঝতাম। তাহলে কতগুলো লবণ লিখছে এখানে? 4টা যৌগ দিয়েছি, 4টা যৌগই লবণ। এবার যদি আমি এটা দিই তোমাদের, এটার নাম কি? সোডিয়াম, এটা NO3, এর নাম কি হবে তাহলে? সোডিয়াম নাইট্রেট। নাইট্রেট মূলকের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, তাহলে 1 1 কি থাকবে? তাহলে সংকেতটা দাঁড়ালো কি? সোডিয়াম নাইট্রেট। এটা কি? অ্যাসিড, ক্ষার না লবণ? এটাও লবণ। কেন? ধাতব নাইট্রেট, সেটাও লবণ। ক্লিয়ার? তাহলে লবণ মানে এখন আমরা বুঝবো ধাতব কার্বনেট, ধাতব হ্যালাইট, ধাতব হ্যালাইট, ধাতব সালফেট, ধাতব নাইট্রেট। এবার তোমরা তাকায় দেখো, যদি আমি এটা দিতাম সোডিয়াম ব্রোমাইড, এটা কি হবে দীপু? সোডিয়াম ব্রোমাইড, ধাতব হ্যালাইট, ধাতব, এটাও লবণ। তোমরা এটা দেখছো না? কপার সালফেট, কপার সালফেট, তাহলে এটা কি? লবণ। এই যে ধাতুর সাথে সালফেট, তাহলে লবণ। এখন যদি বলতেছো যে স্যার সবই তো লবণ দেখালেন, তাহলে দুই একটা অ্যাসিড ক্ষার দেখান। অ্যাসিড হয় কি? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তারা হয় অ্যাসিড। আবার বলো, যারা জলীয় দ্রবণে তারা হয় অ্যাসিড। তাহলে 2-4টে অ্যাসিডের নাম তোমরা অলরেডি তো সবাই চিনোই। H2SO, এর নাম কি? এটার নাম কি দিবা? HNO, এর নাম কি দিবা? নাইট্রিক অ্যাসিড। এটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার নাম কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। এবার যদি বলো যে স্যার এরা আবার কিভাবে হাইড্রোজেন আয়ন দেয়, তোমরা মাথায় নিয়ে নাও যে সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন আছে? যদি পানিতে দিয়ে দাও, জলীয় দ্রবণে দিয়ে দাও, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন পজিটিভ, আর থাকবে কি? সালফেট 2 নেগেটিভ। হাইড্রোজেন কয়টা? 2টা। সালফিউরিক অ্যাসিড 2টা প্রোটন দান করে পানিতে। যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড সবচেয়ে বেশি ব্যবহার করা হয় শিল্পক্ষেত্রে, যার কারণে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রাসায়নিক দ্রব্যের রাজা। সালফিউরিক অ্যাসিডকে বলা হয়। আচ্ছা, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন? পানিতে দেওয়া মাত্রই নাইট্রিক অ্যাসিড H পজিটিভ, NO3 নেগেটিভ। তোমরা তাকে দেখো, এই যে পজিটিভ আর এই নেগেটিভ, এই যৌগ মিলে কি ছিল তাহলে? অ্যাডজাস্ট হয়েছিল HNO3। দেখো, এর পজিটিভ আয়নের
তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভে কাটাকাটি হয়ে যৌগ হয়েছিল। তাহলে নাইট্রিক অ্যাসিড কয়টা প্রোটন ত্যাগ করবে? এটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন, তার মানে এটা হলো প্রোটন। যারা প্রোটন ত্যাগ করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কয়টা ত্যাগ করলো? দুইটা। দেখো হাইড্রোজেনের দুইটা পজিটিভ, সালফেটের একারই দুই নেগেটিভ। এই যৌগমূলকের আধান হলো কত? 2 নেগেটিভ। এই 2 নেগেটিভ 2 পজিটিভ কাটাকাটি হয়ে যৌগ হয়েছিল। ক্লিয়ার তোমরা? এখন তাকায় দেখো যে তোমার কোনো বিয়েতে আমি দিলাম 100 টাকা, কেউ দিল 50 টাকা, তুমি তার সাথে কম্পেয়ার করলে আমাকে কি বলবে? যে আমি দিছি তোমাকে ডবল, সে দিছে অর্ধেক, তাহলে কি তার চেয়ে আমার প্রায়োরিটি বেশি হবে না? সালফিউরিক অ্যাসিড দুইটা প্রোটন দিচ্ছে যখন এটাকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড। কি প্রোটিক? ডাইপ্রোটিক। নাইট্রিক অ্যাসিড কি বলবা? মনোপ্রোটিক অ্যাসিড। ওকে, এই ছেলে কয়টা হাইড্রোজেন আছে? এই ছেলে এইচ পজিটিভ, আর থাকবে কি ক্লোরাইড নেগেটিভ। না সমস্যা নেই, আসো। এই ছেলে কয়টা হাইড্রোজেন দান করলো? এই ছেলে কয়টা প্রোটন থাকলো? একটা। এটাও মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে এর মধ্যে সালফিউরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এই যে তিনটার পরে সিরিয়ালি পড়ার পরে এই অ্যাসিডের নাম শিখলাম কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা মূলত এই অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। আবার বলি, এই অ্যাসিডগুলো হচ্ছে কার্বনিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভাঙলে কিভাবে ভাঙবে? কয়টা হাইড্রোজেন? তাহলে 2H পজিটিভ প্লাস CO3 2 নেগেটিভ। এখানেও কিন্তু ডাইপ্রোটিক অ্যাসিড। ডাইপ্রোটিক হলেও কিন্তু, যেমন ডাইপ্রোটিক হলেও এরা এর থেকে দুর্বল। কেন? এখন তোমরা আইফোন তো ইউজ করেই থাকো। আইফোনে আমরা যখন তোমাদের বয়সে ছিলাম তখন আমরা নোকিয়া ফোন ইউজ করতাম, যার ক্যামেরার ছিল 1.3 মেগাপিক্সেল। কত? অন্যান্য চায়না ফোন এই জায়গা 14, 20, 30 মেগাপিক্সেল দেওয়ার পরেও এই 1.3 কে আগাইতে পারতো না, এত ক্যামেরা ভালো ছিল। তেমনি তোমরা দেখো এখনো কিন্তু আইফোনের র্যাম কিন্তু অনেক কমই থাকে, ক্যামেরাও কিন্তু মেগাপিক্সেল কম থাকে, তবুও দেখবে তাদের ক্যামেরা বা র্যামের সাথে পারবে না, তাই না? যেমন এটাই হচ্ছে যে এরা ডাইপ্রোটিক অ্যাসিড হলেও এদের ক্ষমতা প্রোটন আর কি এদের মতন সাপ্লাই দিতে পারে না, এই জন্য এরা দুর্বল অ্যাসিড। তাহলে তিনটে অ্যাসিড শিখলা শক্তিশালী, তার এগেনস্ট এটা দুর্বল। এবার এই অ্যাসিডের নাম কি? কেউ একজন বলতে পারবা? ইথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বা এই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। যে অ্যাসিডগুলো আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। সকল ফলমূল, যত সাইট্রাস ফলগুলো আছে টক জাতীয়, আপেল, কমলা, লেবু, মাল্টা, সকল অ্যাসিডে এই অ্যাসিডগুলো থাকে। যেমন কচু শাক খাও, কচু শাকের সংকেত হচ্ছে, কচু শাকে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটার নাম হলো অক্সালিক অ্যাসিড। কি অ্যাসিড? এই দেখো কার্বক্সিলিক মূলক আছে, এই দেখো এটা হলো অক্সালিক অ্যাসিডের সংকেত। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আমে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তো এই সবগুলো অ্যাসিডই হলো জৈব অ্যাসিড। এখন চিন্তা করো, জৈব অ্যাসিড, এই সব অ্যাসিডকে বলা হয় খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড। এদের তুলনায় এরা সবসময় দুর্বল। আমাদের পেটের পাকস্থলী থেকে যে গ্যাস নিঃসৃত হয় সেই গ্যাস কোনটা, মানে সেই অ্যাসিড কোনটা? HCl। এই অ্যাসিড কিন্তু আমাদের পেটে থেকে, পাকস্থলী থেকে নিঃসৃত হয়, আর তুমি যা খাবার খাচ্ছ এটাই কিন্তু, সেই অ্যাসিডটাই কিন্তু হজম করে। এবার ক্ষার কাকে বলবে? তোমরা তো লবণও চিনলে, ক্ষার কাকে বলবে? এটা তো অ্যাসিড শিখলা নাকি? ক্ষার বলো যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে বা ত্যাগ করে বা ছেড়ে দেয় তাদেরকে বলা হয় ক্ষার। যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন মানে কোনটা? OH নেগেটিভ হাইড্রোক্সিল আয়ন, এরা কারা দেয়? তাহলে তোমরা ক্ষার মানে লেখো ধাতব হাইড্রোক্সাইড যদি কেউ ছেড়ে দেয়, দান করে, ত্যাগ করে, তাদেরকে বলা হয় ক্ষার। যেমন এটার নাম দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড,
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলোকে বলা হচ্ছে ক্ষার। কিন্তু ক্ষারের মধ্যে মাথায় রাখো সোডিয়াম ধাতু অতীব সক্রিয়, তাই সোডিয়ামের সাথে হাইড্রোক্সাইড যুক্ত থাকলে এরা হয় তীব্র ক্ষার। পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, পটাশিয়ামের সাথে যুক্ত থাকলে হয় তীব্র। তোমরা আপাতত মনে রাখো এই দুইটা বেশি তীব্র, তারপরে এরা। আর এদের মধ্যে আবার দুর্বল ক্ষার হবে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম, এটা অ্যামোনিয়া গ্যাস আছে NH3, এই অ্যামোনিয়া গ্যাসকে যদি পানির মধ্যে দেওয়া হয়, পানির মধ্যে দ্রবণ তৈরি করা হয়, তখন বলা হয় অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ, তখন তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো দুর্বল ক্ষার, এটা হলো দুর্বল ক্ষার। এবার আমরা মূল পড়ায় ফিরে আসি। যে আমাদের প্রশ্ন ছিল সোডিয়াম কার্বনেট কি, এটা অদ্রিজা লবণ, অ্যাসিড না ক্ষার? এটা এটা সবগুলা লবণ, তাহলে ক্ষার কাকে বলবো আমরা? ধাতব হাইড্রোক্সাইড। ধাতুর সাথে যদি হাইড্রোক্সাইড যুক্ত থাকে তাদেরকে আমরা ক্ষার বলবো। এর মধ্যে ক্ষারকও আছে, কিন্তু একটা ক্ষারক এবং ক্ষার 9-10 একটা অ্যাসিড ক্ষারক সমত অধ্যায় ছিল, সে ব্যাপারটা আমি পরে বলবো। ক্ষার দেখলে চিনবে কি, যদি কোনো ধাতুর সাথে হাইড্রোক্সাইড থাকে তাহলে বুঝবে তারা। তো আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় কিন্তু এগুলো, তো আমরা এখন বাদ দিই। এখন এই কয়েকটা লবণ দিয়ে রাখছি বা যৌগ দিয়ে রাখছি, এটা তোমাদের প্রশ্ন আসবে ক্ষয়ের জন্য, এটা 100%। সেটা হলো প্রশ্ন এইভাবে দেওয়াই থাকবে, অনেকের বুঝতে একটু কষ্ট হবে, তো তোমরা বোঝার জন্য আমি একটা শর্টকাট প্রসেস বলবো, তারপরে তোমরা গাইডের ভাষা অনুযায়ী দেখবে। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? আমাদের কাছে বোতল ছিল, বোতলটা নাই। মনে করো সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, তাহলে সোডিয়াম কার্বনেট নিয়ে নাও, সোডিয়াম নিয়ে নিলা, নিয়ে পানির মধ্যে মিক্স করো, পানির মধ্যে মিক্স করো, করলে জলীয় দ্রবণ হয়ে গেল না? তৈরি করবা কি সোডিয়াম, এইদিকে কি থাকলো, পানিকে ভাঙলে কয়টা অংশ পাও, এইচ আর ওইচ, তাহলে কি পাবা সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস থাকলো কি এইচ কার্বন ডাই অক্সাইড, তাহলে কি দিবা H2CO3। আবার বলি সোডিয়াম হাইড্রোক্সাইড H2CO3, তাহলে কি পালা কার্বনিক অ্যাসিড। তার মানে এই যে সোডিয়াম কার্বন লবণকে যখন পানিতে গুলায় ফেললে তখন এই দুইটা যৌগ উৎপন্ন হলো, একটা হলো ক্ষার আর একটা হলো অ্যাসিড। কোন অ্যাসিড এটা? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। দেখো তো এই ক্ষারটা তীব্র না, মানে সবল ক্ষার না দুর্বল ক্ষার? সবল। এই অ্যাসিডটা কি তীব্র অ্যাসিড না সবল দুর্বল অ্যাসিড? দুর্বল, একটু আগে বলে দিছি না? যে পানিটা, যে জলীয় দ্রবণটা তৈরি হয়েছে তার মধ্যে সবলের আধিক্য কোনটা? ক্ষারে, আর দুর্বল কি অ্যাসিড। তাহলে সেই দ্রবণের প্রকৃতি হবে সবলের প্রকৃতি। সেই ওই যে ভেড়ার মধ্যে গাধা প্রমাণিক বলেন একটা, তো দেখতেই পাচ্ছ তোমরা যে পানিটা বা যে জলীয় দ্রবণটা উৎপন্ন হয়েছে সেটা কি কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এই অ্যাসিডের তুলনায় এটা তীব্র, তাহলে এর আধিক্যের কারণে জলীয় দ্রবণটা হবে সবলের প্রকৃতি। সবলটা কোনটা, অ্যাসিড না ক্ষার? ক্ষার। তাহলে বলো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হবে ক্ষারীয় প্রকৃতি। দেখো তো উত্তর কি দেওয়া আছে তোমার ওই প্রশ্নের। ক্ষারীয় প্রকৃতির এটার নাম কি FeCl3, এর নাম কি ফেরিক ক্লোরাইড। এটা কি হয় ফেরাস ক্লোরাইড, অর্থাৎ আয়রনের যোজনী দুইটা, যখন 3 যোজনী প্রদর্শন করে তখন হয় ইক, আর ছোট যোজনী প্রদর্শন করলে হয় আস। তাহলে যেহেতু এটা বেশি যোজনী প্রদর্শন করছে তাই হবে ইক। তাহলে বলো ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কোন প্রকৃতির তাকে দেখো, FeCl3 প্লাস পানির মধ্যে দিয়ে দাও, উৎপন্ন করব কি আমরা অনব আয়রন হাইড্রোক্সাইড নাকি? তাহলে কি দিবা FeOH কি দিব, তাকাও এই যৌগে আয়রনের যোজনী কত? তাহলে এই যে আয়রন যে হাইড্রোক্সাইডকে নিবে তার যোজনী 3ই ট্রান্সফার হবে।
ফেরিক হাইড্রোক্সাইড থাকলো কি এইচ আর ক্লোরিন, তাহলে এর নাম কি HCl। এবার বলো এটা কি ক্ষার না অ্যাসিড? এটা এবার বলো অ্যাসিড সবল না ক্ষার সবল? অ্যাসিড সবল। এটা তাহলে এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে? অ্যাসিড প্রকৃতির, আমরা বলবো অম্লীয় প্রকৃতির। ক্লিয়ার? তাহলে ফেরিক ক্লোরাইডের দ্রবণ কোন প্রকৃতির হবে? অম্লীয় প্রকৃতির। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে? এবার আমরা একটু দেখি, তোমরা এবার নিজেরাই বুঝতে পারবে। এই প্রশ্ন কিন্তু আসবে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ কোন প্রকৃতির? কি পাবা? সোডিয়াম প্লাস এটা কি, এটা কোনটা সবল? দুইটা সবল, ভেরি গুড। সবল সবল, তাহলে কি হবে? যদি দেখো দুই দিকে সবল, অর্থাৎ অ্যাসিডও সবল ক্ষারও সবল, তাহলে তার জলীয় দ্রবণ হবে নিরপেক্ষ প্রকৃতির। তার জলীয় দ্রবণ হবে, তাহলে বলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? নিরপেক্ষ প্রকৃতির। তাহলে সোডিয়াম সালফেটটা তোমরা বের করো, নিরপেক্ষ প্রকৃতির সোডিয়াম সালফেটটা বের করো। তো শিক্ষার্থীরা, এখন তোমাদের যদি এই ধরনের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্টস করো। আর যারা এখনো নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করো, যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদের প্রশ্নের সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।